ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের হারের বদলা কিন্তু পাকিস্তান এবং আমেরিকা নিল। এই কথা কেন বলছি? কারণ যদি আপনি বাংলাদেশের ঘটনাক্রমগুলো দেখেন তাহলে কিন্তু এখানে মার্কিন যোগ একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনাদের যদি ভিন্ন মতামত থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে দিতে পারেন, কিন্তু আমার ভিউ পয়েন্ট থেকে এই ঘটনাক্রমগুলো দেখব এবং বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি বাংলাদেশে হয়েছেটা কি। এইবার সব থেকে বড় মানে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা মাইনরিটি কমিউনিটি রয়েছে, সংখ্যালঘু, তাদের ভবিষ্যৎ কি? তারা কি আবার ভারতে আশ্রয় নেবে? তাহলে একটা উদ্বাস্তু সমস্যা আবার তৈরি হবে, ভারতের অর্থনীতির ওপর আবার একটা চাপ আসবে। আর সব থেকে বেশি চাপ আসবে কোথায়? পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরাতে। তো এই একটা বিষয় দেখুন, বাংলা ভাগের একটা কিন্তু দীর্ঘ ইতিহাস রয়েছে, ব্রিটিশ পিরিয়ড থেকেই কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করছি। তো সেক্ষেত্রে আবার নতুন করে কিন্তু একটা অস্থিরতা কিন্তু তৈরি হচ্ছে। এক্ষেত্রে আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যেভাবে ঘটনাক্রমগুলি হয়েছে সেখানে বিদেশি শক্তির হাত কিন্তু অবশ্যই ডেফিনেটলি আছে। দেখুন, শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করলো। পদত্যাগ কিন্তু তিনি স্বেচ্ছায় করেনি, তাকে বাধ্য করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে এক্ষুনি পদত্যাগ করো আর জীবন নিয়ে মানে পালিয়ে যাও, না হলে কিন্তু তোমার খবর আছে। একদম এইভাবে থ্রেট করে ওকে ক্ষমতা থেকে বের করে দিয়ে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে, একদম বাংলা ভাষায় বলতে গেলে। এবং এখন ক্ষমতায় কে আছেন? ইনি হচ্ছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ইনি হচ্ছেন বর্তমানে কিন্তু মানে বাংলাদেশের সর্বেসর্বা, সমস্ত ক্ষমতার অধিকারী। এবং তিনি মিডিয়ার সামনে এসে বলেছেন যে সমস্ত রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। এবং তিনি জামাত এবং বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। নিশ্চয়ই তিনি নিজে মুখে বলেছেন আওয়ামী লীগ পার্টির কেউ ছিল না, মানে যে পার্টির সরকার চলছিল সেই পার্টিরই কেউ নেই। বিরোধী পার্টির বিএনপি এবং জামাতের কিছু লোকজন নিয়ে তিনি বলেছেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গড়বেন। তাহলে বুঝতেই পারছেন, এর আগের ভিডিওতে আমি বলেছি যে এইটা কিন্তু আমেরিকা চাইছিল। কেন চাইছিল? দেখুন, এই যে এই ঘটনাটা, এইটা কিন্তু আপনি যদি ইতিহাস দেখেন, পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা হয়েছিল। পাকিস্তানেও কিন্তু একাধিকবার সেনা অভ্যুত্থান হয়েছে এবং মানে ব্যাকডোর দিয়ে কিন্তু এই সেনার মাধ্যমে আমেরিকা শাসন চালিয়েছে এবং এখনো অবধি মানে পাকিস্তানি সেনার ওপর কিন্তু আমেরিকার একটা ভালো রকমের দখল আছে। বিশ্বাস যদি না হয় দেখুন এইখানে কি হয়েছিল। ইমরান খান, এই যে পাকিস্তান, ইমরান খান যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, তারপরে ইমরান খানের অবস্থা আজকে কি বলুন। এইখানেই আসছে শেখ হাসিনার কথা, যে শেখ হাসিনার সঙ্গে কি হলো। দেখুন, শেখ হাসিনা 2024-এর জানুয়ারি মাসে কিন্তু ক্ষমতায় আসে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ইলেকশনে জিতে। এবার যখনই শেখ হাসিনা ইলেকশনে জিতলো 24 সালে জানুয়ারি মাসে, তখনই কিন্তু আমেরিকার দিক থেকে স্টেটমেন্ট আসতে শুরু করলো, পাকিস্তানে ঠিকঠাক ভোট হয়নি, আনফেয়ার ভোট হয়েছে, মানে এই ধরনের কথাবার্তা আসতে শুরু করলো যে ফেয়ার ইলেকশন হয়নি। এবং অপোজিশন পার্টিগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রোটেস্ট করতে শুরু করলো এবং এই প্রোটেস্টটা এমন একটা পর্যায়ে আজকে নিয়ে আসলো যে সরকারটাকেই ফেলে দিল। তাহলে বুঝতেই পারছেন ওয়েস্টার্ন কান্ট্রির কি মানে তাদের যে পাওয়ার সেটা কিন্তু দেখিয়ে দিল। এবং এই কথা কিন্তু আগে শেখ হাসিনা বলেছেন যে ওয়েস্টার্ন পাওয়ার আমাদের দেশের ইন্টারনাল ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করছে। এবং এই যে ওয়াকার উজ্জামান যার কথা বললাম, এবং তার যে ভেতরের যে ইন্টারনাল যে সিস্টেম, সেইটা যে ফরেন কোনো শক্তির সঙ্গে মিলিত নেই, এই কথা কে বলবে? তো যেটা পাকিস্তানের সঙ্গে হয়েছিল সেম ঘটনা কিন্তু বাংলাদেশের সঙ্গে হচ্ছে। তাহলে কি দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে বাংলাদেশ? কারণ দেখুন, বাংলাদেশ আজকে মোটামুটি একটা ভালো অর্থনৈতিক জায়গায় দাঁড় করিয়েছে শেখ হাসিনা, কিন্তু পাকিস্তানের অবস্থা দেখুন কি কি অবস্থা করেছে, আফগানিস্তানের অবস্থা কি করেছে, এগুলো কে করেছে? আমেরিকা করেছে। তো সেইখানে দাঁড়িয়ে শেখ হাসিনা কিছুদিন আগে এই প্রেস কনফারেন্সে কিন্তু বলেছেন যে ওয়েস্টার্ন কান্ট্রি কিন্তু চাইছে যে তার কাছে একটা মিলিটারি বেস, মানে সেনাঘাঁটি এখানে তৈরি করতে চাইছে। এইখানে তার সেনাঘাঁটি কেন দরকার? আমেরিকা তো সে ওই কত দূরে, তাহলে এইখানে সে সেনাঘাঁটি নেবে কেন? তাহলে বুঝতেই পারছেন যে ভারত
কে কোনোভাবে যাতে বাড়তে না দেয়া হয় এবং এইখানে তার একটা যাতে সেনাঘাঁটি থাকে, এই সেম জিনিসটাও কিন্তু পাকিস্তানের সঙ্গেও করেছেন। পাকিস্তানেও কিন্তু আমেরিকার সেনাঘাঁটি আছে। তো তাহলে বাংলাদেশেও একটা সেনাঘাঁটি চাইছিল। এইবার বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে যেহেতু ইন্ডিয়ার ভালো সম্পর্ক, সেহেতু এবং সে যেহেতু স্বাধীন দেশ, তাহলে আমাদের দেশে আমি অন্য দেশের কেন সেনাঘাঁটি হতে দেব? এটা খুব সিম্পল লজিক। কিন্তু তখন শেখ হাসিনা বলেছিল যে এরকম বলা হচ্ছে, হয় আমাকে মিলিটারি বেস দাও, না হলে এই যে যে দক্ষিণের যে চট্টগ্রাম এলাকা এবং এই যে মায়ানমারের যে নিচের এলাকা রাখাইন প্রদেশ, জানেন যে এইখানে যে মায়ানমারেও কিন্তু সেনা শাসন চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রাখাইন প্রদেশ, মানে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় আরাকান, আরাকান নামটা নিশ্চয়ই শুনেছেন। আরাকান প্রদেশ এবং বাংলাদেশের এই চট্টগ্রামের এই কক্সবাজার এই এলাকা ভেঙে একটা নতুন দেশ তৈরি করে দেবে আমেরিকা। মানে এইরকম একটা চক্রান্ত কিন্তু আমেরিকা চালাচ্ছিল এবং আমেরিকার এই ইতিহাস, জঘন্য ইতিহাস কিন্তু রয়েছে। তো এই যে যে চট্টগ্রাম এবং রাখাইন প্রদেশের একটা দেশ বানাবে, অথবা এর সরকার এমন একটা সরকার বাংলাদেশে আনবে যে সরকার কিন্তু যে আমেরিকার কথা শোনে বা মিলিটারি বেস তাকে দিয়ে দেয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বুঝতে হবে যে আমেরিকা চাইছেটা কি এবং কেন এই মরিয়া হয়ে আমেরিকা এই জিনিসগুলো করছে। এবং যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেটা সব থেকে বেশি ভাইরাল কোথায় হয়? আমেরিকান কোম্পানি মেটা, গুগল, যাদের ফেসবুক এবং ইউটিউব আছে তার থ্রুতে, এবং ফরেন ফান্ডিং আছে, এইরকম কিন্তু ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে। দেখুন 2018-71 সালে যে যুদ্ধ হয়েছিল তখন যারা মুক্তিবাহিনীতে ছিল তাদেরকে সংরক্ষণ এবং তার পরবর্তী প্রজন্মকে সংরক্ষণ দেওয়া হচ্ছিল। 2018 সালে সেই সংরক্ষণ 30% সংরক্ষণ বাতিল করা হয়। হঠাৎ করে বাংলাদেশের একটা হাইকোর্ট রায় দিল, না এই সংরক্ষণকে আবার কিন্তু পুনর্বহাল করতে হবে, এবং তখন এই প্রোটেস্টটা হলো। বাট সুপ্রিম কোর্ট এই জিনিসটাকে বাদ দিয়ে দিল, বললো না মেধার ভিত্তিতেই সব হবে, সংরক্ষণ টরক্ষণ অত রাখা যাবে না, সামান্য কিছু সংরক্ষণ রাখা হলো। তাহলে প্রোটেস্টটা থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু থামলো না, বরং উল্টে প্রোটেস্ট কিন্তু বাড়তে শুরু করলো এবং আলটিমেটলি আজকে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করলো এবং এই সুযোগটা কিন্তু সেনাবাহিনী নিল। আমাদের দেশের ক্ষেত্রেও যেইটা সেনাভ্যুত্থান হয়নি তার একটা বড় কারণ হিসাবে জানেন সিডিএস একটা পদ গঠন করা হয়েছে, চিফ অফ ডিফেন্স স্টাফ। তাছাড়া তার আগে অবধি কিন্তু স্থলবাহিনী বা আমাদের নৌবাহিনী বা আমাদের যে এয়ারফোর্স, তাদের আলাদা আলাদা মানে কিন্তু মানে কি বলবো সেনাপ্রধান হতো। সো একটা একজনের হাতে কিন্তু সমস্ত ক্ষমতা ছিল না। কিন্তু হঠাৎ বিপিন রাওয়াতকে কেন চিফ অফ ডিফেন্স স্টাফ করা হলো তার পিছনে যুক্তি আছে, কিন্তু আমাদের এইখানে পদাধিকার বলে রাষ্ট্রপতি হচ্ছে মানে সমস্ত সেনার প্রধান। আমার মনে হয় এই যে তিনটে শক্তিকে ভাগ করে রাখা, এইটা কিন্তু সব থেকে ভালো একটা স্ট্র্যাটেজি কোনো দেশের ক্ষেত্রে। কারণ দেখুন ক্ষমতার লোক প্রত্যেকেরই আছে, এমন কোনো কেউ আসতেই পারে যে কোনো দেশে, যেরকম পাকিস্তানে এসছে। আমাদের ভাগ্য ভালো যে আমাদের সংবিধানটা এত স্ট্রং এবং ডেমোক্রেসিটা এখনো কিন্তু সার্ভাইভ করে। ইংরেজরা যখন পার্টিশন করে গেল তারা বলছিল এই ভারত টিকতেই পারবে না, এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু একটা ভালো, অনেকে সংবিধানের মানে সমালোচনা করেন, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখুন পৃথিবীর ইতিহাসে যে দেশের সংবিধান খুব স্ট্রং নয়, ভালো নয়, সে দেশে যে কোনো কেউ যে কোনোভাবে ক্ষমতা দখল করে বসে আছে। অতএব আমাদের সংবিধান বলা হয় যে সব থেকে বড় সংবিধান, সমস্ত কিছু লেখা আছে, ক্ষমতা নির্দিষ্ট করে লেখা আছে বলেই কিন্তু ডেমোক্রেসিটা চলছে। ক্ষমতা নির্দিষ্ট করে লেখা না থাকলে আজকে কিন্তু এইটুকু যেটুকু আছে সেটুকুও কিন্তু থাকতো না, হয়তো অনেক কিছু হয়ে যেতে পারতো। তো সমালোচনা করার আগে সমস্ত আসপেক্ট, প্রতিটা জিনিসের একটা ভালো দিক খারাপ দিক থাকে, কিন্তু সমস্ত দিক কিন্তু বিচার বিবেচনা করেই সমালোচনা করা উচিত। যেমন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে ইন্টারনাল সমস্যা ছিল, একটা মানুষের মধ্যে ক্ষোভ ছিল এবং বেকারত্বের সমস্যা ছিল, ভারতবর্ষেও সেই সমস্যাগুলো রয়েছে। এবার ভারতবর্ষে দীর্ঘদিন ধরে যদি মানুষকে অবহেলা করা হয় তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে। সো
এটা একটা সরকারেরও দায়িত্ব যে ইন্টারনাল প্রবলেমগুলো যাতে কোনোভাবেই খুব একটা বাড়তে দেওয়া উচিত নয়। এইবার বাংলাদেশের যে সমস্যাটা তৈরি হলো সেইটা আমাদের বুঝতে হবে যে এই আমেরিকা এই বদমাশিটা সারা জীবন করে আসছে। এই যে এইখানে দেখুন, এই যে জর্ডন, সিরিয়া, ইরাক, ইরান, এই জায়গায় যত রকমের ঝামেলা কে শুরু করেছে? আমেরিকা শুরু করেছে। এবং ইসরায়েলকে বলা হয় যে আমেরিকার একটা হচ্ছে কি বলবো এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ আমেরিকারই একটা অংশ এখানে বসিয়ে রেখেছে, যা সবাই সবাইকে আজকে সিরিয়াকে মারছে, কালকে ইরানকে মারছে, ইরাকের অবস্থা কি করেছে নিশ্চয়ই আপনারা জানেন। সেম জিনিস দেখুন পাকিস্তানের অবস্থা কি করেছে, আফগানের আফগানিস্তানের অবস্থা কি করেছে। জর্জ ডাব্লিউ বুশ যখন আফগানিস্তানের ওপর সেনাবাহিনী মানে দিয়ে চড়াই করলো, মূল অভিযোগটা কি ছিল যে মানে এইখানে যে 9/11-এর যে মূল চক্রী লাদেন সে লুকিয়ে আছে, কিন্তু আলটিমেটলি লাদেনকে মারলো কোথায়? এই পাকিস্তানের অ্যাবোটাবাদে। তাহলে আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি? ব্যবস্থা নেয়নি। আর এই যে আফগানিস্তানের এত জনগণকে মারলো সেইখানে তো লাদেনকে পাওয়া গেল না, তাহলে তার ক্ষতিপূরণ কে দেবে? আফগানিস্তানে অনুন্নত কান্ট্রি কিছু বলতে পারে না, তার জন্য তার উপরে যা খুশি তাই। এবং তালিবানকে তো বানিয়েছে আমেরিকা। তাহলে এই যে আমেরিকা গোটা বিশ্ব ভরে যে সন্ত্রাস চালায়, তো তার জবাবদিহি তো তাকে দিতে হবে। কিন্তু সে না দিয়ে গোটা বিশ্বকে লেকচার দেয় গণতন্ত্রের নামে। আলটিমেটলি তার সম্পর্ক কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে, যেখানে কোনো গণতন্ত্র নেই। তার সম্পর্ক কোথায়? সৌদি আরবের সঙ্গে, সেখানে কোনো গণতন্ত্র নেই। তো তাহলে নিজে ফায়দার জন্য সমস্ত কিছু করবে। এবং আলটিমেটলি এই যে বাংলাদেশের সঙ্গে যেটা করলো, আলটিমেটলি দেখা যাক যে কতদিনে আমেরিকার জন্য একটা সেনাবাহিনী বেস দেয়, নতুন গভর্নমেন্ট কোন দিকে ঝোঁকে সেটাও দেখার বিষয় আছে, এবং কি হয় আলটিমেটলি বাংলাদেশে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ কিন্তু এতে মার খাবে। যেটুকু বা যা উন্নতি করেছিল বাংলাদেশ, সেটাও বোধহয় আমেরিকা এবার এখানে ধ্বংস করতে আসছে পরিষ্কার। তো আমাদের যে সচেতন নাগরিক, এই আমেরিকা এবং আমেরিকান কোম্পানির যে নেক্সাস সেইটা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। দেখুন, আমি আজকে ভিডিও বানাচ্ছি, সমস্ত কিছুই আমেরিকান কোম্পানি। যে মাইক্রোসফটের যে সফটওয়্যার ইউজ করছি, ইউটিউব ইউজ করছি, যা করছি সমস্ত কিছু, তাহলে তাদের হাতে কিন্তু প্রচুর ক্ষমতা। তো খুব সঠিকভাবে ব্যালেন্স না করে চললে যে কোনো জায়গায় যে কোনো সময় তারা করতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে কি হলো? আমি বলছি যে কোনো গভর্নমেন্টের সমালোচনা হওয়া উচিত, এবং অবশ্যই সমালোচনা হওয়া উচিত। কিন্তু ধ্রুবরাঠিকে কে বানালো? ধ্রুবরাঠিকে বানালো কিন্তু আমেরিকা, কারণ আমেরিকান কোম্পানি। কারণ আমেরিকা কখনো চায় না একটা দেশে খুব শক্তিশালী গভর্নমেন্ট থাক। যত দুর্বল সরকার থাকবে, আমেরিকার পক্ষে, আমেরিকান কোম্পানির পক্ষে নেগোসিয়েশন করা তত সুবিধা। ছোট ছোট দলগুলোকে কিনে নেবে, কত টাকায় বিক্রি হবে না। সো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন সচেতন নাগরিক হিসাবে এই জিনিসগুলোও কিন্তু আমাদের বোঝা উচিত যে অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টারনাল প্রবলেম, আমরা ইন্টারনালি সেটা মিটিয়ে নেব। সেক্ষেত্রে কখনোই আমরা বিদেশি শক্তিকে আমাদের দেশীয় ইন্টারনাল ব্যাপারে মানে হাবি হতে দেব না, পরিষ্কার। এই বিষয়টা আপনাদের যদি অন্য ভিন্ন মতামত থাকে নিশ্চয়ই দিতে পারেন। দেখা যাক বাংলাদেশে কি হয়, তার উপর কিন্তু আমাদের নজর নিশ্চয়ই থাকবে, এবং আশা করছি সমস্ত কিছু ভালোই ঠিক হয়ে যাক, কোনো রকম গৃহযুদ্ধ যাতে না হয় এবং তার কুপ্রভাব যেন আমাদের ওপর না পড়ে, এটাই আশা করব। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।